ভালো কিছু করার জন্য, পজিটিভ কিছু করার জন্য ব্যাক স্টেপ নিতে হয়। তো গ্রামে আসাটা আমি মনে করি যে গ্রামে শহরের চেয়ে বেশি অপরচুনিটি আছে, বেশি সুখ-সুবিধা আছে। এখন যে সময়, এটি এখনই সময় অর্গানিক ফার্মিং করার, নিরাপদ খাদ্য তৈরি করার। এগ্রো-ট্যুরিজম এখন $৫৬ বিলিয়ন এর মার্কেট। আমাদের এখানেও বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া, নেপাল এবং ইটালি থেকে ভ্রমণার্থীরা এসেছেন। যদি টেকনোলজি ব্যবহার করা যায়, সায়েন্স ব্যবহার করা যায়, তাহলে এখন ১ বিঘা জমিতে, এই জমিটা আমি চাষ করছি যেটা ঠিক কাছেই, এখানে ১ বিঘাতে এখন যে ফলন হবে ১০ বিঘার ফলন আনা সম্ভব। বাংলাদেশের একটা ইতিহাস তৈরি করে। আমি বিশ্বাস করি এই সুখের খামার এগ্রো ভিলেজ একসময় একটা ইতিহাস তৈরি করবে। আমরা সেরকম কিছুই করছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে আপনার উৎপাদনে আসবে না, মানুষের থেকে আসবে। এইটা আপনাকে প্রত্যেকদিন সলভ করতে পারতে হবে। মাত্র $২,৯৫,০০০ দিয়ে সে ওনারশিপ হতে পারবে, মানে পার্টনার হতে পারবে। আরো অনেক ধরনের সুযোগ সুবিধা তারা পাবে। প্রত্যেকদিন ১ হেক্টর করে মাটি মরে যাচ্ছে। আপনারা এটা জেনে খুবই দুঃখ পাবেন যে ১ হেক্টর করে মাটি পৃথিবীতে প্রতিদিন মরে যাচ্ছে। ওয়েলকাম সবাইকে আমাদের ওয়াইবিসি টক্সের ৬ষ্ঠ এপিসোডে। আমি মিরাব্বি হাসান সিয়াম আছি আজকের এপিসোডে হোস্ট হিসেবে, অ্যান্ড আমাদের সাথে আছেন জুবায়ের ইসলাম ভাই। আজকে আমরা কথা বলবো খুবই ইন্টারেস্টিং একটা টপিকের উপর। আমাদের বাংলাদেশকে বলা হয় কৃষি প্রধান দেশ, তবে এই কৃষির প্রতি আমরা দেখতে পারি অনেকের অনেক রকমের ধারণা থাকে। তবে আশার ব্যাপার এইটা যে বর্তমান সময়ে কৃষির ব্যাপারে মানুষের পার্সপেক্টিভ অনেকভাবে চেঞ্জ হচ্ছে। এই পার্সপেক্টিভটা আরেকটু ক্লিয়ার করার জন্যই আমরা কথা বলবো জুবায়ের ভাইয়ের সাথে, দ্য কো-ফাউন্ডার অফ সুখের খাবার। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তো ভাইয়ার পরিচয়টা আমি তো দিলাম, বাট আপনি আপনার পরিচয়টা একবার অফিসিয়ালি দর্শককে দিয়ে দেন। আমি আমার পরিচয় দেই যে আমি একজন কৃষক, আমি একজন ফুল টাইম ফার্মার। আচ্ছা এটাই আমার পরিচয়। আচ্ছা, অনেক ভালো লাগলো। তো ভাইয়া, তাহলে গল্পটা আমরা শুরু করি একবারে আপনার শৈশবকাল থেকেই, যে আসলে আপনার শৈশবকালটা ঠিক কেমন ছিল বা কোথায় বেড়ে ওঠা আপনার? আমার শৈশব বেড়ে ওঠা সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ আমার জন্মস্থান। আমার ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে তাঁত নিয়ে আমরা বড় হয়েছি। আমাদের এলাকায় লুঙ্গি, গামছা, শাড়ি এসব তৈরি হয়। এর ফাঁকেও আমার বাবা ধান চাষ করতেন। আমার দাদা এরকম চাষ করতেন। আমার বাড়ির সামনেই এরকম একটা অবস্থা ছিল যেখানে আমরা এই কৃষি দেখেই বড় হয়েছি আরকি। তো ওইখানেই স্কুল পড়া, কলেজ পড়া, এরপরে ঢাকায় গিয়েছি। ঢাকায় গিয়ে অনার্স পড়েছি, বিবিএ, এমবিএ করেছি। এরপরে দীর্ঘ ১৩ বছর কর্পোরেটে কাজ করেছি। এখন তো দেখছেন কৃষক হওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তো তার মানে ভাইয়া তার কর্পোরেট লাইফটা ছেড়ে ফার্মিংয়ের দিকে এসেছেন। ইয়েস। তো এটা তো ধরা যায় আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে খুব চ্যালেঞ্জিং একটা ডিসিশন, যে কর্পোরেট লাইফ ছেড়ে ফার্মিংয়ের দিকে আসা। সো এটার পিছনে আসলে আপনার ড্রাইভিং ফোর্সটা কী ছিল, বা কি আপনাকে এত ইন্সপায়ার করলো যে আমি ফার্মিংয়ের দিকে যাব, কর্পোরেট লাইফ ছেড়ে, ঢাকার লাইফ ছেড়ে? এইখানে একটা বিষয় একটু যুক্ত করতে চাই। দেখেন, আমরা যারা গ্রামে বড় হয়েছি, আমাদের বাবা-মারা, আত্মীয়স্বজনেরা গ্রামে আসলে অনেক কিছুর আ রয়েছে, এটাকে কি বলে? নাই এমন অনেক। শহরে যেসব জিনিস বেশি আছে, আমরা শহরে সুযোগ সুবিধা কিছু জিনিস বেশি আছে। গ্রামে নাই বলছি না, আছে, আমি সেটা বলতেছি। কিন্তু আমরা যারা বাপ-মায়েরা মনে করে যে শহরে একটু সুযোগ সুবিধা বেশি পাবে, আমার চেয়ে বাচ্চারা একটু ভালো থাকবে। তাই তারা ফোর্স করে আর একটু ভালো লেখাপড়া করে তুই শহরে যা, তুই চাকরি কর বা ওখানে কিছু কর। আমিও সেই স্বপ্ন নিয়ে গেছিলাম। কিন্তু একটা জিনিস তারা জানে না যে শহরে যারা মধ্যবিত্ত বা যারা একটু গরিব, তাদের জন্য ঢাকা শহর বা বড় শহর আসলে খুব আরামদায়ক না। এটা আমি মনে করি। কারণ এই বাসা ভাড়া দেওয়া, এই যানজটে যাওয়া, এই ঘেমে যাওয়া, যদি আপনার নিজের গাড়ি না থাকে তো রাস্তায় আপনার জন্য একটা বড় বিপদ। তো এই বিপদ শহরেও আছে। গ্রামে মানুষ মনে করছে যে শহরে বোধহয় একটু আরাম-আয়েশ বেশি। কিন্তু আমি মনে করি যে গ্রামে যা আছে, এই যে খোলা বাতাস, এই যে ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ খাবার, এইটা আবার শহরে নাই। তো এই জায়গা থেকে আমি যখন এ শহরে যাই তখন খুবই খুশি বাড়ির সবাই যে আমার একটা বড় জায়গায় গেছে, বড় জায়গায় গেল। কিন্তু যখন আমি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, তখন বলছে না, এই তো ডিমোশন হইল। তো মানুষ এটাকে ডিমোশন দেখে। আমি আমার খামারে যাদেরকে কাজ করার জন্য ইনভাইট করেছি, তারাও ম্যাক্সিমাম লোকজন এটা ডিমোশন হিসেবেই চিন্তা করছে। আরে বাবা, গ্রামে যাব, মানে ডিমোশন, শহর থেকে গ্রামের ব্যাক হ্যাঁ, স্টেপ। ব্যাক স্টেপ কেন নেব? কিন্তু কোনো সময় ভালো কিছু করার জন্য, পজিটিভ কিছু করার জন্য ব্যাক স্টেপ নিতে হয়।
তো গ্রামে আসাটা আমি মনে করি যে গ্রামে শহরের চেয়ে বেশি অপরচুনিটি আছে, বেশি সুখ সুবিধা আছে। এটা শহরে মানুষ জানে না, এটা গ্রামে মানুষ তো জানেই না। তারা মনে করে শহরেরটাই সবচেয়ে আলো ঝলমল সুন্দর। হ্যাঁ, আমি বিকেলে বের হলে এটা কফি খেতে পারছি, পিজ্জা খেতে পারছি, আমি একটু বেড়াতে পারছি খুব পশ জায়গায়। কিন্তু ভাই এইখানে মাটির কাছে যে সুস্থতা, যে এনার্জি এখানে রয়েছে এটা শহরে নাই। যে আমি মনে করি এটা আমার জন্য পজিটিভ হয়েছে এবং এটা আমি এখন নিরাপদ খাদ্য উৎপাদন করছি। এমন একটা জিনিস যেটা সরাসরি আপনার হেলথের জন্য কাজে লাগছে। কাজেই মানুষ এটা ডিমোশন দেখলেও আমি এটা প্রমোশন হিসেবে প্রমোশন হিসেবে দেখছি। অনেক ভালো লাগলো ভাইয়া। তো আমরা জানলাম যে আপনি গ্রামে আসলেন কি কারণে বা কর্পোরেট লাইফটা ছাড়লেন কি কারণে। বাট এই স্পেসিফিকলি যদি বলি যে সুখের খামার স্টার্ট করার পেছনে কোনো স্পেসিফিক স্টোরি যেটার পরে আপনার মনে হলো যে আমি সুখের খামার স্টার্ট করব, এরকম স্পেসিফিক কোনো স্টোরি কি আছে? এইটা আসলে একটা জায়গা থেকে শুরু হয়েছিল। আমি ঢাকায় থাকতে আস্থার বাজার নামে একটা ই-কমার্স চালু করি, যেখানে অর্গানিক প্রোডাক্ট বিক্রি করতাম। আমি অর্গানিক প্রোডাক্ট কয়েকটা প্রতিষ্ঠান থেকে সোর্স করতাম। তখন আমার এত বেশি কাস্টমার শুরু হলো যে যাদের থেকে আমি সোর্স করতাম, আপনার মনে আছে কি 2015, 16, 17 এই সময়টাতে অর্গানিক ফুড এত বেশি মার্কেটে পপুলার হলো যে মানুষ এটাকে খেতেই হবে সেভাবে চিন্তা করলো। যদিও এটা আমাদের জন্য খুবই দরকারি। তো ওই সময়টা এটা করতে গিয়ে আমি দেখলাম যে ব্যাপক চাহিদা রয়েছে, মানুষ এটা সহজে কিনতেছে। কিন্তু আমি যখন সোর্সিং করতেছি ততদিনে আমরা যখন পপুলার হয়ে গেলাম তখন ওরাও পপুলার হয়ে গেছে। তারা তাদের সাপ্লাই করা বন্ধ করে দিল, ভাই আমি আর দিতে পারতেছি না। আমি সরাসরি আমার কারণ কাস্টমার। তাহারই এত কাস্টমার হয়ে গেছে, আমাদের আর পারতেছে না। আমার শেষ পর্যন্ত প্রায় 1.5 বছরের মধ্যে ওইটাকে আমার বন্ধ করতে হয়েছে। তখন আমি চিন্তা করছি যে আমি একদিন এই খাদ্য উৎপাদন করব, কারণ এইটা আসলে সরাসরি মানুষের জন্য দরকার। এইটা চিন্তা করতে করতে একটা সময় আস্তে আস্তে ট্রাই করতে 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 2020-এর পরে এসে আমি এটাকে ফাইনালি স্টার্ট করতে পারি। আচ্ছা, তো ভাইয়া এই সুখের খামার নামটা খুবই ইউনিক অ্যান্ড সুন্দর একটা নাম, যে সুখের খামার। সো এই নামের পিছনে কি কোনো স্পেসিফিক গল্প বা এই নামের কোনো তাৎপর্য আপনার কাছে আলাদা নামের হবে? পিছনে আসলে গল্প এরকম একটা সহজ কিছু। আমি যখন ভাবছিলাম কি নাম দেব, আমি অনেকগুলো নাম প্রস্তাব মানে ভাবছিলাম। তখন আমার কো-ফাউন্ডার তাসদিক হাবিব সে আমাকে বলে যে, "ভাই এসব নাম খোঁজা-মোজা বন্ধ করেন। আপনি নাম দেন সুখের খামার। আপনার ছেলেমেয়েদের নাম সুখ, নাম দেন সুখের খামার।" তো আমি বললাম, "হ্যাঁ, নাম গুড, খুব সুন্দর হয়েছে। এটাই নাম হবে।" সাথে সাথে সিদ্ধান্ত নিলাম। মানে হঠাৎ করেই চলে আসা একটা নাম হঠাৎ করে সুন্দরভাবে। হ্যাঁ, স্যার মাথায় এটা চলে আসছে। এটা আমার মাথায় আসে নাই। তো ভাইয়া বাংলাদেশকে আমরা বলে থাকি যে কৃষি প্রধান দেশ, এগ্রিকালচার বেসড একটা কান্ট্রি আমাদের। কিন্তু আপনার কি মনে হয় বা আপনার পার্সপেক্টিভ থেকে, যেহেতু আপনি ফার্মিং নিয়েই কাজ করছেন বা কৃষির সাথেই জড়িত, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই তাৎপর্যটা বা বাংলাদেশ যে কৃষি প্রধান দেশ, এটার গুরুত্বটা ঠিক বাংলাদেশের মানুষেরা কতটুকু অনুধাবন করতে পারছে বা এটা কতটুকু তারা মানে নিজের ভিতর ধারণ করতে পারছে যে আমরা কৃষি প্রধান দেশ? আমার মনে হয় কেউই ধারণ করছে না এখনো পর্যন্ত। না কৃষক, না সাধারণ মানুষ। যদিও দেখেন জিডিপিতে 12% অবদান রাখে কৃষি। বাংলাদেশে 40 থেকে 44% কর্মক্ষেত্র তৈরি করেছে কৃষি সেক্টর। এটা একটা বড় জায়গা। এটা আমাদের জিডিপিতে অনেক 12% মানে কি? অনেক বড় একটা জায়গা কাভার করছে। কিন্তু আমাদের কৃষক জানে না এই প্রোডাক্ট সবচেয়ে ভালো উৎপাদন কিভাবে করবে, কিভাবে এটা বিক্রি করবে। এটা যখন না জানে কৃষক হয়ে যাচ্ছে গরিব দিন দিন। আর এখনকার মডার্ন ছেলেমেয়েরা রোদে কাজ করবে, তারা যাচ্ছে শহরে, তারা এসিতে বসে কাজ করবে, তারা এই স্বপ্ন, রঙিন স্বপ্ন তাদের মধ্যে। তো ইয়াং পিপুলও এখানে এটাকে খুব ইয়াভাবে দেখছে না। যে কৃষক সেও এটাকে খুব নরমালি দেখছে। কারণ আমি যখন আছি লোকে বলে 1 বছর টিকবে, তারপরে ও থাকবে না। এই যে পরিশ্রম, চলে আসলাম। আমার বউ, আমার বড় বোন এরা তো কান্নাকাটি করতো যে, "হায় রে! এই ছেলেটা সারা জীবন কাজ করে নাই। সারা জীবন শুধু ল্যাপটপ টিপে কাজ করছে। এখন মাঠে গিয়ে ধান চাষ করতেছে, ঘাস কাটতেছে, এইটা করতেছে, গরু খাওয়াতেছে, হাটে গিয়ে।" ভাই এই তো রোদ, এই মাথার উপর রোদ, আপনি ছাতা ধরতে পারবেন না। কারণ হাটে গিয়ে ছাতা ধরলে গরু দৌড়ায়া পালায়। কাজেই ছাতা ছাড়া আপনাকে থাকতে হবে। কিন্তু এই ধরনের জিনিস যখন দেখে মানুষ তখন ওরা আসলে মনে করে যে, "আহারে! কত কষ্ট করতেছে।" তো এই কষ্টটা আসলে এটা আমরা মনে করছি। কিন্তু একজন শিক্ষিত মানুষ যদি কৃষক হয়, এই কষ্ট তাকে বেশিদিন করতে হবে না। আমি বলছি না যে আপনি সরাসরি করেন। ভাই আপনি কৃষি উদ্যোক্তা হবেন। আমাদের উদ্যোক্তার অভাব আছে। আমাদের কৃষক আছে। কিন্তু উদ্যোক্তা নাই। যে উদ্যোগ নেবে যে ঠিক আছে আমি ১,০০০ কৃষককে কাজে লাগাবো। ভাই আমার এখানে ২০০ বিঘা জমি আছে, ২০০ বিঘা জমি আমি কাজে লাগাবো। ভাই এই উদ্যোগটা আমার দরকার।
কিন্তু আপনাকে মাঠে নামতে হবে না, আপনাকে ওই চেহারা, হ্যাঁ রোদে একটু চেহারা কালো হবে, কিন্তু সরাসরি আপনাকে কাজ করতে হবে না যদি আপনি মাইন্ডসেটটা শুধু এইভাবে করেন। আমি চাই যে মানুষ কৃষি উদ্যোক্তা হোক, কৃষক হওয়ার দরকার না। আমি তো ফার্মার হতে আসছিলাম, এই জন্য আমি বলি ফার্মার। তো দর্শক, আমরা লোকেশনটা একটু চেঞ্জ করলাম, আপনাদেরকে প্রকৃতির আরেকটু সন্নিকটে নিয়ে আসার একটা ছোট্ট প্রয়াস। তো সর্বশেষ আমরা শুনছিলাম যে ভাইয়া বললেন যে আমাদের যারা আসলে শিক্ষিত একটু, বা যারা আসলে পারবে জিনিসটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাইতে, তাদের আসলে উদ্যোগটা নেওয়া উচিত। তাহলে আপনার মানে এই ব্যাপারটাতে আপনার ধারণা কি বা আপনার মতামত কি, যে আসলে সঠিকভাবে প্রপার সায়েন্স নলেজকে কাজে লাগায়ে যদি ফার্মিংটাতে আমরা সবাই কাজ শুরু করি, বা সবাই কাজটা ফার্মিং মানে সায়েন্সকে কাজে লাগাই করে, বা প্রপার যে ওয়েটা আছে সেটা ফলো করার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে ফার্মিং ফিল্ডে কী ধরনের উন্নতি আসা সম্ভব বলে আপনি মনে করেন? এক কথায় বললে বলবো যে যদি টেকনোলজি ব্যবহার করা যায়, সায়েন্স ব্যবহার করা যায়, তাহলে এখন 1 বিঘা জমিতে, এই জমিটা আমি চাষ করছি যেটা ঠিক কাছেই, এখানে 1 বিঘাতে এখন যে ফলন হবে 10 বিঘার ফলন আনা সম্ভব। আমারই অন্যদের তুলনায় ফলন অনেক সময় বেশি হচ্ছে। কিন্তু সবথেকে দুঃখের যে বিষয়টা ঘটে সেটা হলো এই সায়েন্স টেকনোলজির ব্যাপার না, ব্যাপার হলো উদ্যোগের। আমরা যখন এগ্রিকালচারে আসি তখন আমরা মনে করি যে শুধু উৎপাদনটাই বোধহয় এগ্রিকালচারের বিজনেস, কিন্তু না। এইখানে আসলে ফুল বিজনেস প্ল্যান করে নামতে হবে। একটা বিজনেস করতে গেলে আমরা যেভাবে বিজনেসের স্ট্র্যাটেজি ঠিক করি, প্ল্যানিং ঠিক করি, এরপরে উইন করবো কীভাবে সেটা ঠিক করি, এই সমস্ত কিছু ঠিক করে নিয়ে তারপরে মাঠে নামতে হবে। কৃষক এটা ঠিক করে না। অনেক এগ্রিকালচার উদ্যোগ করে দেখছি যারা ফেল করেছে তারা এইসব প্ল্যান নিয়ে আগে করেনি। তারা শুধু করছে কীভাবে প্রোডাকশন বাড়াবো, কীভাবে সেল করবো। ভাই বিজনেসটা তো সেলস, শুধু প্রোডাকশন না। শুধু প্রোডাকশন রিলেটেড বিজনেস হলেও আপনাকে সেলস বুঝতে হবে। তো একজন উদ্যোক্তা মাইন্ডসেট নিয়ে যদি আসে, প্রবলেম সলভ করতে আসে, কিন্তু সেলসটাকে ভালোভাবে নেয়, তাহলে সে ভালো করতে পারবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, তো ভাইয়া আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন ছিল আপনার কাছে, যে আমরা যতদূর দেখি ছোটবেলা থেকে আমরা আমাদের বিজ্ঞান বই বা কৃষি বইগুলোতে যেমনটা পড়ে আসি, যে উৎপাদন বৃদ্ধি করার জন্য কীটনাশক ব্যবহার করা হয়, রাসায়নিক বিভিন্ন সার ব্যবহার করা হচ্ছে। সো এই জিনিসগুলো আমরা ছোট থেকে পড়ে আসছি যে এগুলো জমির জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর কিন্তু এগুলো আবার ফলনও বৃদ্ধি করে। সো এই ক্ষেত্রে অর্গানিক্যালি যদি আমরা সব কিছু করতে চাই, যেহেতু আপনার সুখের খামারে আপনি সব অর্গানিক ফোকাসড করতে চাচ্ছেন, যেটা হেলথের জন্য অনেক ভালো হবে। খাদ্য ফোকাস করি হ্যাঁ, শুরু থেকে। তো সেই ক্ষেত্রে কি আসলে ওই আর্টিফিশিয়াল ওয়েতে বা ওইরকম জৈব পদার্থগুলো ব্যবহার করলে, সাথে ওইটার তুলনায় অর্গানিক্যালি করলে কি আমার ফলন কম হওয়া বা এইরকম কোনো সম্ভাবনা থাকে কিনা? আচ্ছা, একটা জিনিস খুব চমৎকারভাবে বলতে চাই। এখন যে সময়, এটি এখনই সময় অর্গানিক ফার্মিং করার, নিরাপদ খাদ্য তৈরি করার। আমরা মাটিতে যে সার ব্যবহার করি, যে রাসায়নিক সার ব্যবহার করি, তাতে মাটি মরে যাচ্ছে। এখন সারা পৃথিবীতে প্রত্যেকদিন 1 হেক্টর করে মাটি মরে যাচ্ছে। আপনারা এটা জেনে খুবই, খুবই দুঃখ পাবেন যে 1 হেক্টর করে মাটি পৃথিবীতে প্রতিদিন মরে যাচ্ছে। তো এইটা যখন মরে যাচ্ছে, কি ব্যবহার করার কারণে? রাসায়নিক ব্যবহার করার কারণে। দেখুন, এই মুহূর্তে যারা অর্গানিক চাষ করার ট্রাই করছেন, তারা খুব ভালোভাবে করতে পারছে না দুটো চ্যালেঞ্জের কারণে। এক হলো চারিদিকে সব কীটনাশক ব্যবহার করছে, কিন্তু আমি হয়তো আমার জমিতে করছি না। মাঝখানে আমার তখন জায়গাটা সব পোকা এসে এইটার মধ্যে বাসা বাঁধতেছে। তো এই চ্যালেঞ্জ দূর করার জন্য এখন চমৎকার পদ্ধতি আছে, পলি হাউস পদ্ধতি। হ্যাঁ, আমাদের চাষের সবজির বা চাষের 4টা মেজর শত্রু হয়। একটা হলো প্রচণ্ড রোদ, প্রচণ্ড শীত, প্রচণ্ড বৃষ্টি এবং পোকা। এই 4টা কন্ট্রোল হয় যদি আমরা এটাকে পলি হাউস করি। আর পলি হাউস করলে 1 বিঘায় 10 বিঘার ফলন পাওয়া যায়। তখন কীটনাশকও ব্যবহার একবারেই লাগে না এবং জৈব সার ব্যবহার করলেই হয়ে যায়। এখন জৈব সার অনেক ফিনিশ প্রোডাক্ট তৈরি হয়েছে। মানুষ এখন এটাকে অনেক চমৎকার করতে পেরেছে। সো আমি মনে করি অর্গানিক করলেও এখন আর ফলন কম হয় না, বেশি হয় বরং। আচ্ছা, তো আপনার এই গল্পটা দেখে বা আপনার এই কাজ দেখে যদি নতুন কেউ ইচ্ছে করে যে সেও ফার্মিংয়ের দিকে আসবে বা ফার্মিং সে শুরু করবে, সেক্ষেত্রে নতুনদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, বা তাদের কিভাবে আসলে তারা শুরু করতে পারে চাইলে? নতুনদের ব্যাপারে আমি দুটো কথা বলতে চাই। একটা হলো
যেই লোকটা যদি মনে করেন যে আমি এখানে ভালো করছি না, সেখানে ভালো করছি না, আমি বোধহয় কৃষিতে ভালো করব। তবে এই লোকদেরকে বলবো যে খুব সচেতনভাবে এটা করতে হবে। আর যেই লোকটা নতুন কেরিয়ার শুরু করতে চাচ্ছেন যে আমি কৃষিতেই কেরিয়ার গড়ব, আমি তাকে অবশ্যই সাধুবাদ জানাবো এবং আমি বলব যে এখন আপনি কৃষক মাইন্ডসেট না, আপনি উদ্যোক্তা মাইন্ডসেট নিয়ে আসেন। কারণ প্রতিদিন আপনার হাজারটা চ্যালেঞ্জ আসবে, যে চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হবে। সবচেয়ে বড়, বড় চ্যালেঞ্জ আসলে আপনার উৎপাদনে আসবে না, মানুষের থেকে আসবে। এইটা আপনাকে প্রত্যেকদিন সলভ করতে পারতে হবে। আর যাই আপনি করতে চান, আপনি অবশ্যই শুরুতে একটা পাইলটিং করে নেবেন। ১ম এই এই লাভের ফাঁদে পড়বেন না যে ভাই একটু বড় করে করলে একটু বেশি লাভ হবে। এইটা একটা ফাঁদ। আমরা এগ্রিকালচারে আমি মনে করি সবচেয়ে বড় ফাঁদ লাভের ফাঁদ। যে আমি একটু লাভ করব তাহলে আমি ১ বিঘা না ৬ বিঘা একসঙ্গে করে ট্রাই করে দেখি। না, আপনি হাফ বিঘা ট্রাই করে দেখেন। গরু কিনলে ২ টা গরু কিনা দেখেন। মুরগি করলে ভাই আপনি ২০০ মুরগি করে দেখেন। ১,০০০ মুরগিতে যাওয়ার দরকার নাই। মানে যাই করেন, পুকুর করলে ১ বিঘাই করেন, ১০ বিঘায় যাওয়ার দরকার নাই। ছোট করে দেখেন, ১ বছর ট্রাই করেন, এরপরে বড় করেন। তাইলে আপনার জন্য চ্যালেঞ্জগুলো কি? দেখেন এই যে এখন আমি এবার এখানে সবগুলো কাটারি ভোগ ধান। কাটারি ভোগ ধান। আমি এই ব্যাপারটা গত বছর খেয়ালই করিনি। এবছর খেয়াল করতেছি যে সবাই যারা আগে এখন ধান কাটছে, এটা হলো জিরাশয়ের ধান। এটা বৃষ্টির আগে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমারটা পড়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে। আর কয়দিন গেলেই বৃষ্টি শুরু হবে। তো আমি ধান কাটলাম, তখন যদি বৃষ্টি শুরু হয়, আমার ধানটা করতে কষ্ট হবে, ধান প্রচুর নষ্ট হবে, আমার খড়টাও নষ্ট হবে। খড়টা থাকলে আমার গরু খেতে পারত। তো এইটা আমি এবার বুঝলাম। পরের বার আমি এটার প্রস্তুতি আলাদা নেব যে যেইটা বৃষ্টির আগে শেষ হবে, আমি সেই ধানটা করব। এইটা হলো ব্যাপার যে ছোট করে স্টেপ নিয়ে এটা অভ্যস্ততায় আনা। তারপরে বড় করে করা। আচ্ছা ভাইয়া, সেক্ষেত্রে ধরেন নতুন একদম কেউ শুরু করছে, অনেক নলেজের দরকার আছে যে এইটা এই মাটিতে আমি এইটা ভালো করতে পারি, বা এই সিজনে এইটা করতে পারি, এইটার ক্ষেত্রে প্রসেসটা এইরকম। সো একদম যে একদম কিছুই জানে না বা অল্প অল্প জানে, সেক্ষেত্রে তার শুরুর দিকটাতে এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভের জন্য সে কি করতে পারে, বা বিষয়গুলো জানার জন্য? জানার জন্য অবশ্যই আমি বলব পড়তে হবে। অথবা ধরেন এখন গুগল করলে আপনি নানান তথ্য পাবেন। আপনি যদি ChatGPT-কে জিজ্ঞেস করেন যে সারা বছরে আমার ১ বিঘা জমি আছে, ফসল করব। বছরে কোন সময় কোন ফসলটা করা উচিত? ও একটা সুন্দর চার্ট বানায়া দেবে। ওই জন্য কি মাটি প্রস্তুত করবেন সে চার্ট বানায়া দেবে। তার মানে আপনার নলেজের জন্য জায়গার অভাব নাই। তবে আমি বলব অবশ্যই শুধুমাত্র ইউটিউবের উপর মানে আপনি ভরসা করবেন না। যে অমুক এই চাষ করে ধনী হয়েছে, অমুক গরু পেলে ধনী হয়েছে, আমিও বোধহয় ধনী হব, বা আমার আত্মীয় অমুক এটা হইছে। সেটা দেখে আপনি নলেজ নেওয়ার চেষ্টা করবেন না। আপনি প্র্যাকটিক্যাল নলেজ নেওয়ার চেষ্টা করবেন, যে করতেছে ভাই আপনারটা কিভাবে করতেছেন। কারণ আপনি ১ম এ আপনাকে অবশ্যই ঠিক করতে হবে। দেখেন আমরা আরেকজনের দেখে আমরা চেষ্টা করি যে এই ধরনের কাজ আমি করব। কিন্তু আপনার ক্যারেক্টারের সঙ্গে কোন ধরনের প্রজেক্ট যায়, গরু হলে গরুর জন্য, সবজি চাষ করলে সেটার জন্য, এইটা আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কি ফুল টাইম করলে এক ধরনের, হাফ টাইম করলে আরেক ধরনের, আপনার এক্সপার্টাইজ থাকলে এক ধরনের, না থাকলে আরেক ধরনের। এটা বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা আপনি করবেন। কারণ সবার জন্য সব বিজনেস না। যখন আপনি এটা ঠিক করলেন, তখন আপনি এটার ট্রেনিং খোঁজার চেষ্টা করেন। কিন্তু ট্রেনিংয়ে আমি দেখছি, আমি অনেকগুলো এগ্রিকালচারে ট্রেনিং করেছি। চাষ করার ট্রেনিং, গরু পালার ট্রেনিং, ছাগল পালার ট্রেনিং, মুরগি পালার, মাছ পালার, এছাড়া আরও অনেক ট্রেনিং করছি। আমি যেটা দেখছি এই টিচারদের মধ্যে একটা চমৎকার সমস্যা রয়েছে। সেটা হলো তিনি যেটাকে মনে করেন যে এইটা সবচেয়ে বেশি প্রফিটেবল, তিনি কেবল সেটাই ফোর্স করে তার স্টুডেন্টদেরকে। যে এটাই করে। হ্যাঁ, আমি যখনই বলতেছিলাম ভাই আমি এইটা করব না, আমার মার্কেট গ্যাপ আমি এভাবে আইডেন্টিফাই করতেছি, আমি এই প্রোডাক্ট করব, এইভাবে সেল করব। তারা কোনোভাবেই রাজি না যে না ভাই আপনি ফেল করবেন। কিন্তু আমি ফেল করিনি। কারণ আমি মার্কেট গ্যাপ করছি। ভাই দিনের পর দিন খুঁজে বের করছি কোথায় একটু বেশি প্রফিট করার সুযোগ আছে। গরুতে, ধানে, সবজিতে। তো এই জায়গাটা যখন এই ট্রেনার আপনাকে কানেক্ট করবে, আপনি আসলে তখন খেয়ে হারায় ফেলবেন। তো মনে করেন ওর কথাই ঠিক, ও তো পরীক্ষিত বলতেছে। আসলে সে পরীক্ষিত, কারণ সে ওটাতে প্রফিট করতে পারছে। কিন্তু আপনি তো নতুন চিন্তা নিয়ে আসছেন। এটা তো ওই টিচার তো বুড়ো হয়ে গেছে এখন। উনি চিন্তা করছে যে আমার স্টুডেন্ট ভালো করবে, ওরা সবাই ভালো করবে, তাইলে আমার নাম বাড়বে। ভাই আপনার নাম বাড়বে। আর যে যেটা করতে চাই সেখানেই উৎসাহ দেন। আর টিচারদের দোষ নাই। কারণ এটা আসলে জাস্ট একটা মেন্টরিং প্রোগ্রাম না। আমাদের উদ্যোক্তাদের মেন্টর থাকে না। আমি অবশ্যই আমার মেন্টর সবসময় রাখি। কারণ আমি জানি যে আমি যদি ছোটবেলায় অঙ্ক পারতাম না, অঙ্কের জন্য প্রাইভেট পড়তাম। ইংরেজি ভালো পারতাম না, ইংরেজির জন্য প্রাইভেট। সারা বছরই পড়ছি। অ্যাকাউন্টিংয়ের জন্য প্রাইভেট করছি। তাহলে বিজনেস ভালো করার জন্য আমার প্রাইভেট পড়া উচিত না? এই কনসেপ্টটা মানুষ চিন্তা করে না। ভাই আপনি ওই যে ট্রেনিং দেয়, আপনি তার থেকে শুধু ওইটুকুই নেন যে কিভাবে আপনি ধান চাষ করবেন, কিভাবে আপনি গরু যেইটা আপনি নিতে চাচ্ছেন। কিন্তু আপনার মেন্টরের কাছ থেকে নেন কিভাবে বিজনেস করবেন, হাউ টু বিজনেস বা গ্রো করবেন, এইটা আপনি নেন।
এটা অবশ্যই আপনার নেওয়া উচিত। সরি, কোত্থেকে হয়তো কই চলে গেল। না, সমস্যা নেই। অনেক নতুন ব্যাপার-স্যাপারও জানতে পারলো হয়তো দর্শকেরা এটা থেকে। তো ভাইয়া এখন একটু কথা বলি আপনার সুখের খামার নিয়ে। আমরা এসে আপনার সুখের খামার গেস্ট হাউসে উঠেছি। সেখানে অসাধারণ একটা পরিবেশ, মাটির বাড়ি একদম জিনিসটা হয়তো অনেকে শুধু পড়েইছে যে মাটির বাড়ি, হয়তো কখনো এক্সপেরিয়েন্সই করেনি। সো এই জিনিসটা যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতেন যে দর্শকরা চাইলে কি আপনার সুখের খামার গেস্ট হাউসে আসতে পারবে কিনা, সেক্ষেত্রে তারা এখানে এসে তাদের অবকাশ যাপন করতে পারবে কিনা, বা এই ব্যাপারে যদি দর্শকদের একটু বলতেন। দর্শকদের বলবো অবশ্যই তারা থাকতে পারবে। তবে আমরা এই মুহূর্তে ধরেন এই আগামী ধরেন নভেম্বর পর্যন্ত আমরা আমাদের চেষ্টা যে আমাদের সুখের খামারের ফ্যামিলি মেম্বার যারা, অর্থাৎ সুখের খামারের এগ্রো ভিলেজ প্রজেক্টে যারা ওনার, অথবা সুখের খামার গরু বর্গা প্রজেক্টে যারা বিনিয়োগকারী, তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি। আর ভ্রমণার্থী যারা এক্সপ্লোর করতে চায় নতুন জায়গা, তাদেরকে আমরা একটু নভেম্বরের পর থেকে সুযোগ দেবো। আমি যারা ভিডিওটা এখন দেখবে তারা পরবর্তীতে অবশ্যই যোগাযোগ করবে। আপনি সুখের খামারের পেজে গেলে নাম্বার পাবেন। আর আমি আসলে যেটা চেয়েছি এই বাড়িটার মাধ্যমে বা এই ইকো কটেজটার মাধ্যমে, আমি চাইছি সাধারণ মানুষকে এগ্রিকালচার সম্পর্কে জানাইতে। যেন তারা আসে, যখন মানুষ আসবে গ্রামে, কাজ দেখবে, তখন না তার মধ্যে যে স্পিরিট সেইটা খুঁজে পাবে, সে এক্সপ্লোর করতে পারবে নিজেকে যে আমার আসলে কেমন লাগে মাঠে কাজ করতে, দেখতে। যদি সে ভালো লাগে, সে হয়তো ফিউচারে এগ্রিকালচারে কাজ করবে। এটা লক্ষ্য থেকে আমার শুরু করা। তো ভাইয়া হচ্ছে কথার মাঝেই বললেন আপনার গরু বর্গা প্রজেক্ট বা সুখের খামারের পার্টনারশিপ, এই ব্যাপারটা যদি দর্শকদের একটু বলতেন যে আসলে সেটা কি জিনিস। সুখের খামারের দুটো প্রজেক্ট রয়েছে। একটা প্রজেক্ট হলো সুখের খামার এগ্রো ভিলেজ, যেটা একটা ৩০ বিঘা জমির উপরে নির্মাণ হচ্ছে একটা অত্যাধুনিক সমন্বিত খামার। এই খামারে আমরা ওনারশিপ আহ্বান করছি। এখানে চমৎকার কিছু বিষয় থাকবে। এখানে গরুর খামার, মুরগি খামার, হাঁসের, ছাগলের সব ধরনের ফার্মিং এখানে থাকবে। আমরা সমন্বিত খামার বলছি। এটাতে মানুষ মাত্র ২,৯৫,০০০ টাকা দিয়ে সে ওনারশিপ হতে পারবে, মানে পার্টনার হতে পারবে। আরও অনেক ধরনের সুযোগ সুবিধা তারা পাবে। যারা জানতে চান আমার কমেন্টে জান, অথবা সুখের খামারে পেজে এসে নক দেন, হোয়াটসঅ্যাপ করে আমরা জানাবে। আর আরেকটা প্রজেক্ট হলো সুখের খামার গরু বর্গা প্রজেক্ট। এটা একটা ৬ মাসের বিনিয়োগ প্রজেক্ট, যেখানে আপনি ৫০,০০০ টাকা থেকে ৫,০০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। ৬ মাস পরে গরু বিক্রি করে যে প্রফিট হবে তা 50-50 শেয়ার হবে। আর এই এগ্রো ভিলেজের প্রজেক্টে ১ বছর পরে যা প্রফিট হবে সেটাও সমান ভাগে সবার মধ্যে ভাগ হয়। এই ২ টা প্রজেক্ট। তার মানে আমাদের দর্শকরা চাইলেও সুখের খামারের সাথে সরাসরি যুক্ত হতে। সরাসরি যুক্ত হতে পারছে। হ্যাঁ, একটা চমৎকার ব্যাপার বলতেছে। অনেকেরই আগ্রহ আছে আমি একটু ফার্ম করব। কিন্তু আপনারা হয়তো চাকরি করেন বা বড় শহরে থাকেন বা প্রবাসে থাকেন। আপনার যদি এটা ইচ্ছা হয়, তাহলে এই যে এখন পার্টনার হইতে পারবেন। কারণ আপনার আ এরকম ১,০০০ টা খামার, ছোট, ছোট খামার না করে ভাই আসেন একটা খামারকে ১,০০০ গুণ বড় করি। যেন এটা একটা মডেল খামার হয়, বাংলাদেশের একটা ইতিহাস তৈরি করে। আমি বিশ্বাস করি এই সুখের খামার এগ্রো ভিলেজ একসময় একটা ইতিহাস তৈরি করবে। আমরা সেরকম কিছুই করছি। এবং এই একই সঙ্গে বলতে পারি যে যারা হেলথ সচেতন, নিজের ফার্মে উৎপাদিত প্রোডাক্ট খেতে চান, তাদের জন্য এটা সেরা বিনিয়োগের জায়গা হবে বলে আমি মনে করি। বাহ! অনেক ভালো লাগলো। তো ভাইয়া সুখের খামার অ্যাগ্রো ভিলেজ সম্পর্কে বললেন আপনার কথার মাঝে অনেকবার। তো আমারও একটু কিউরিওসিটি হলো যে আসলে সুখের খামার অ্যাগ্রো ভিলেজটা মানে জিনিসটা অনেক ভালো কিছু মনে হচ্ছে। তো এখানে আলো একটু পড়ে যাচ্ছে। আমরা না হয় জায়গাটা একটু চেঞ্জ করে আপনার থেকে তাহলে সুখের খামার অ্যাগ্রো ভিলেজটা আসলে কি এ সম্পর্কে একটু বিস্তারিত শুনে আসি। তো ভাইয়া তো যেমনটা বলছিলাম যে সুখের খামার অ্যাগ্রো ভিলেজ যেটা, সেটা নিয়ে যদি আপনি একটু বিস্তারিত দর্শকদের বলতেন যে আসলে জিনিসটা কি? এটা একটা চমৎকার জিনিস। আমি একটা ফটোজেনিক গ্রাম বানাবো। আমরা শহরে যারা থাকি তারা বহুদিন হয়তো গ্রামে বেড়াতে যায়নি। তাদের হয়তো গ্রাম দেখা হয় নাই। বা এখন যারা ছোট তারা জানে না আমার এখানে একজন বাবা-মা বাচ্চাদেরকে নিয়ে এসছে। ও তাই বাচ্চাটা এতদিন ধারণা ছিল যে গরু পেশাব করলে সেটাই বোধহয় দুধ। কিন্তু ও এসে তখন দুধ দুধ দোহানো দেখলো তখন বলছে, "ও কি বিস্ময়কর ব্যাপার যে গরুর দুধ এইভাবে দেয়।" তো এই যে বাচ্চারা জানে না, এইটা আসলে জানাইতে হবে আমাদের। এটা আমাদেরই দায়িত্ব। এই যে সবুজ ঘাস বা ধানের, এই যে আমাদের রবীন্দ্রনাথ বলতেন যে, "দেখা হয়নি চক্ষু মেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু।" আমি খুবই বিস্মিত হই যখন আমি দেখি যে সারাদিন প্রচণ্ড রোদ, আমাদের গাছের পাতাগুলো ঘাস যেন মলিন হয়ে গেছে। ঠিক মাগরিবের মানে বেলাটা ডুবে গেল, সাথে, সাথে ঘাসে হাঁটবেন দেখবেন যে গাছের ডগায় ছোট, ছোট পানি। এটা একটা বিরাট বিস্ময় যে কিভাবে এটা ওঠে। তো আমাদের পরবর্তী প্রজন্মকে এটা দেখানো আমাদেরই দায়িত্ব আছে। সো এই কারণেই আমরা এরকম একটা এস গ্রাম বানানোর চেষ্টা করছি। যে গ্রামটা হবে
শহরের মানুষের জন্য একটা চমৎকার জায়গা। এটার মধ্যে আমরা কি করছি, আমরা একটা গ্রাম বানাচ্ছি যেখানে খামার থাকবে। গরুর খামার, হাঁসের খামার, ছাগলের খামার, ভেড়ার খামার, দুম্বার খামার, মাছের পুকুর, সবজি চাষ হবে, ফল চাষ হবে। এখানে এগ্রো ট্যুরিজম করব। এগ্রো ট্যুরিজম এখন $56 বিলিয়ন মার্কেট। আমার এখানেও বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া, নেপাল এবং ইটালি থেকে ভ্রমণার্থীরা এসেছেন সুখের খামার দেখতে, গ্রাম দেখতে। তারাও ফার্মার, তারা বেসিক্যালি ফার্মিং করে। তারা এসে দেখতে, তারা দেখলো, এনজয় করলো, আমাকে ইনভাইট করে গেলো, একদিন যাব তাদের এখানে দেখতে। তো এটা $56 বিলিয়ন মার্কেট। এটার অপরচুনিটি আছে গ্রামে মানুষকে ইনভাইট করার। তো আমরা সেটা করছি। আমরা সুইমিং পুল, এখানে ইকো কটেজ, গেমিং জোন, খোলা মাঠ, কনফারেন্স হল বানাচ্ছি। এবং আমরা সোশ্যাল ওয়ার্কের জন্য মসজিদ, হাফিজ, ইতিমখানা, মাদ্রাসা, একই সঙ্গে আমরা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট করছি। এই সবই কিছু না কিছু আমরা অলরেডি করেছি এবং কিছু কিছু জিনিস আমরা করতে যাচ্ছি। এবং এটা হলো আমরা ওনারশিপ দিচ্ছি। কেউ যদি এটা ওনার হতে চায়, আমরা বলবো যে মাত্র $2,95,000 আপনি দিলেই আপনি পাবেন, এটার ওনারশিপ পাবেন। আপনি এই যেন ওন করতে পারেন, তার কারণে আমরা এখানে 30 বিঘার জমির একটা অংশ আপনার নামে লিখে দিচ্ছি। এবং একই সাথে আমরা আরও যেন কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারেন, আমরা থাকার ব্যবস্থাও করতেছি। ভাই 3 দিন সেখানে থাকবেন, আপনাকে কোনো কস্ট এখানে বহন করতে হবে না। এবং আরও আনন্দের বিষয়, সারা বছর বিজনেস করে যে প্রফিট হবে তার সমান অংশে সব অংশীদারের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এটা কেমন হতে পারে অ্যামাউন্ট, আমরা বলি অন্তত 30,000 থেকে 45,000 হতে পারে প্রতি বছরে। আবার এই যে মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের এরাই হবেন এটার প্রতিষ্ঠাতা সদস্য। সুখের খামার ফাউন্ডেশন তারা হবেন আজীবন দাতা সদস্য। তারা চাইলে যে কোনো সময় এই শেয়ার বিক্রি করতে পারবে এবং তখনকার বাজার মূল্যে তার নমিনি যে থাকবে সে হবে তার পরবর্তীতে এটার উত্তরাধিকারী। তো এরকম আরো অনেক অনেক সুযোগ সুবিধা আছে যারা আরেকটা বিজনেস। বলছিলেন আপনি যে তারা চাইলে তাদের যে প্রয়োজনীয় খাবার তারা হ্যাঁ, দেখেন একটা চমৎকার কথা ভুলে গেছি আমরা। তারা যারা তার পরিবারের জন্য নিরাপদ খাদ্য কিনতে চায়, তারা এখান থেকে পাইকারি মূল্যে কিনতে পারবে। দেখেন, আপনি যদি $1,00,000 প্রোডাক্ট কেনেন এক বছরে এবং আপনি যদি 25,000 থেকে 30,000 ডিসকাউন্ট পান, তাহলে কেমন হয়? অবশ্যই ইন্টারেস্টিং হয়, কারণ আপনি পাবেন পাইকারি মূল্যে। বাইরে থেকে কিনলে আপনি জানেন না এটা আসলে কীভাবে তৈরি হয়েছে, কিন্তু এখান থেকে আপনি জানেন। তো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস হবে, একটা মডেল খামার হবে যেটা বাংলাদেশের মানুষ গর্ব করতে পারবে বলে আমি বিশ্বাস করি। যাই হোক, তাহলে অসাধারণ একটা প্রজেক্ট হতে চলেছে সুখের খামার আসলে। তো এত কথার মাঝে আসলে আমরা দর্শককে সুখের খামারের ঠিকানাটা দিতেই ভুলে গেছি। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি সুখের খামারের ঠিকানাটা বলে দিতেন যে কোথায় আসলে সুখের খামারটা। সুখের খামারের ঠিকানা প্রথমত বাংলাদেশে বগুড়া জেলার কাহালু থানা, গ্রামের নাম বাঘইল, বগুড়া শহর থেকে মাত্র 12 কিলোমিটারের দূরত্বে। সাধারণত একটা ঘটনা ঘটে, বগুড়া থেকে যেসব মানুষ এখানে আসে তারা প্রথমে কাহালু যায়, কাহালু শুনে তারপরে এখানে 20 কিলোমিটার ঘুরে আসে। ভাই, কাহালুর দিকে যাবেন না, অনুগ্রহ করে বগুড়া শহর থেকে সরাসরি রাস্তা আছে, বারোপুর হয়ে রানারা হয়ে সামনের দিয়ে ঘোড়াধাপ, তারপরে বাঘইল গ্রাম। খুব সহজ, 10-12 কিলোমিটারের মধ্যে আপনি চলে আসতে পারবেন। এগুলো হ্যাঁ, সহজ। আপনারা চাইলে, আপনারা যারা ভাবছেন সুখের খামারের সাথে আপনারাও যুক্ত হবেন, আপনারা চাইলে এখানে সরাসরি এসে জুবাইর ভাইয়ের সাথে কথা বলে জিনিসগুলো আরও নিজে এক্সপেরিয়েন্স করে দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। তো ভাই আমরা ও, এখানে একটা জিনিস যুক্ত করতে চাই। দেখেন, সুখের খামার এগ্রো ভিলেজ বগুড়াবাসীর জন্য কেন ইম্পর্টেন্ট আমি মনে করি। দেখেন, ঢাকার কোনো মানুষ চাইলেই একটা পাশে একটা রিসোর্টে বেড়াতে যেতে পারে, কিন্তু বগুড়া এরকম রিসোর্ট নাই। তারা চাইলে এরকম একটা ছোট্ট ট্যুরে তারা এখানে আসতে পারে, এক 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 রাতের একটা ট্যুর বা একদিনের একটা ট্যুর তারা এখানে করতে পারবে। এটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। এবং তারা সবচেয়ে কাছের মানুষ, তারা চাইলে নিরাপদ খাদ্য সাথে সাথে কিনতে পারবে। কিন্তু বগুড়ার বাসীর জন্য এটা একটা বড় অপরচুনিটি আমি মনে করি। তো ভাইয়া আমরা একদম শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। তো আপনি হয়তো জানেন যে আমরা ওয়াইবিসি টক্সটা যেটা চালাচ্ছি এটা আসলে আমাদের ওয়াইবিসির আন্ডারে চলে বা ইউথ বিল্ড আপ কমিউনিটির আন্ডারে চলে। মেইনলি আমাদের একটা ইউথ লেড অর্গানাইজেশন যেটা কাজ করছে মূলত একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য, একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত প্রত্যেকটা ইউথকে তাদের স্কিল ডেভেলপমেন্ট কিংবা তাদের একটা অপরচুনিটি ক্রিয়েট করার জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা কাজ করছি। এক কথায় যারা পজিটিভ একটা চেঞ্জ আনতে চায়, সোশ্যালি ইম্প্যাক্ট রাখতে চায়, সকলকে আমরা একটা ছাতার নিচে আনার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমাদের কার্যক্রম যেহেতু ইউথদের নিয়েই, আপনার পক্ষ থেকে ইউথদের জন্য কি বলার আছে বা কি অ্যাডভাইস থাকবে তাদের প্রতি, বা ইউথদের প্রতি আপনি কি বার্তা দিতে চান আপনার পক্ষ থেকে? বার্তা দেওয়ার আগে বলতে চাই যে এই ওয়াইবিসি এত চমৎকার কাজ করছে, এত ছোট ছোট ছেলেমেয়েরা আপনারা
আমি দেখে খুব বিস্মিত হয়েছি। প্রথম দিন দেখে বুঝিনি, পরে আস্তে আস্তে স্টাডি করতে গিয়ে দেখলাম আমি খুব বিস্মিত হয়েছি এবং আপনাদের প্রথমে সাধুবাদ জানাই এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। ধন্যবাদ। এবং এই যে সাস্টেনেবল গোল নিয়ে কাজ করছেন, আমরাও সাস্টেনেবল গোল নিয়ে কাজ করছি। এই যে ইউথদের জন্য অপরচুনিটি আছে, এটা তাদেরকে জানানো। আপনাদের সবচেয়ে সুযোগ আছে, ইউথরা আপনাদের সাথে আছে। তাদেরকে জানান যে ভাই প্রত্যেকটা সেক্টরে অপরচুনিটি আছে। প্রত্যেকটা সেক্টরে ব্যবসা করার সুযোগ আছে, ধনী হওয়ার সুযোগ আছে, ইমপ্যাক্ট আনার সুযোগ আছে। সাস্টেনেবল গোলের ১৭টা মানে ১৭টা বিষয়তেই সাস্টেনেবল গোলের ১৭টা বিষয়তেই ইমপ্যাক্ট আনার সুযোগ আছে। কে কোনটা বেছে নেবে সেটা যেন সুযোগটা তারা পায়, তারা যেন জানে। আমাদের ইয়াংদের জন্য দরকার হলো নলেজ। হয় সেটা তারা সেমিনার হলে পাবে, অথবা কোনো ট্রেনিং ক্লাসে পাবে, অথবা বইতে পাবে, অথবা সরাসরি মাঠে এসে পাবে। আপনারা সেই অপরচুনিটিটা ক্রিয়েট করে দেন। আমি মনে করি যে তাদের নলেজটা দেওয়াই যথেষ্ট। কে কোনটা করবে, তার ভিতর থেকে কি বেরিয়ে আসবে, কোন বারুদ আছে আমরা জানি না। আমরা যদি কোনো একটা বেঁধে দেই তাহলে হয়তো বারুদটা নিভে যেতে পারে। যেটা আমরা ওই যে প্রশিক্ষকদের কথা বলছিলাম যে তারা উৎসাহিত করে তার পছন্দের কোনো বিষয়ে কাজ করতে। যদি এই বারুদটাকে আমরা জ্বালায় দিতে পারি, ভাই বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। কৃষি সেক্টরে আগুন লেগে যাবে ভাই। এখানে যে কি বুম হওয়ার সুযোগ আছে সেটা ২০৩০ সালের পরে দেখবেন যে গবেষণা বলছে WHO যে খাদ্যর মানে সবচেয়ে দাম বাড়বে হলো খাদ্যপণ্যের। মুদ্রাস্ফীতিও বাড়ার পসিবিলিটি রয়েছে। তো এইটা আটকানোর জন্য আমাদের নিরাপদ খাদ্য, আমাদের কৃষক, ইয়াং কৃষক অবশ্যই দরকার। OIBC টিম মেম্বার আমাকে সম্প্রতি তাদের অ্যাডভাইজার গ্রুপে যুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হয়েছি এবং আমি চাই সবসময় তাদেরকে হেল্প করতে। আমি জানি না কীভাবে করব, আপনারাই আমাকে গাইড করবেন যে কীভাবে আমি হেল্প করতে পারি। থ্যাংক ইউ। আমি OIBCর শুভকামনা করছি সবসময়। ধন্যবাদ ভাইয়া আপনাকে। অনেক, অনেক ধন্যবাদ। অনেক কিছু জানতে পারলাম নতুনভাবে। অনেক আপনার স্টোরিটা শুনে অনেক ভালো লাগলো। প্লাস আপনার যে ফার্মিং এর নলেজ বা এই পার্সপেক্টিভে আপনার যেই মতামত বা আপনার যে ধারণাগুলো শুনেও অনেক ভালো লাগলো। ওয়াইবিসির পক্ষ থেকে, ওয়াইবিসি টক্সের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের মাঝে কিছুটা সময় আমাদের দেওয়ার জন্য। তো দর্শক, এই ছিল মোটামুটি আজকের এপিসোড। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।